অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে শুরু করছি আজকের আমার অনলাইন ভিত্তিক ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং সবাই প্রতিদিনকারের যে অনলাইন ভিত্তিক ক্লাস হচ্ছে, তোমাদের সম্ভবত 3টা করে প্রত্যেকদিন ক্লাস হয়, সেই ক্লাসগুলো করছো এবং যে প্রয়োজনীয় তথ্যগুলো টিচাররা তোমাদের সামনে উপস্থাপন করে সেগুলো খাতা কলম নিয়ে সামনে বসে খাতায় তোমরা লিখে ফেলছো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো আজকে আমি যে ক্লাসটা নিব, আগে আমি আমার পরিচয় দিচ্ছি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমি হচ্ছে তোমাদের পল্লবী বারুই ম্যাডাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদের যে বিষয়টা পড়াই সেটা হচ্ছে একাদশ শ্রেণীর প্রথম পত্র পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, কোড হচ্ছে 259। আজকে আমি তোমাদের এই পৌরনীতি ও সুশাসন বিষয়ের 4র্থ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। 4র্থ অধ্যায়ে তোমরা বের করে দেখো 4র্থ অধ্যায়ে কি বিষয় আছে। 4র্থ অধ্যায়ে যে বিষয়টা আছে সেটা ই গভর্নেন্স ও সুশাসন। ই গভর্নেন্স ও সুশাসন। এই অধ্যায়ের শেষে আমরা যে শিক্ষণফল পাবো বা শিক্ষার্থীরা তোমরা যা শিখতে পারবে নতুন নতুন কিছু বিষয়, যেমন হচ্ছে ই গভর্নেন্সটা কি, ই গভর্নেন্সের অর্থাৎ ধারণা সম্পর্কে তুমি অবগত হবে। এরপর হচ্ছে এই ই গভর্নেন্সের উদ্দেশ্য কি, তারপরে সুবিধা কি, বৈশিষ্ট্য কি, এবং আমাদের দেশে ই গভর্নেন্সের যে প্রতিবন্ধকতা আছে এই বিষয়গুলো নিয়েই মূলত এই 4র্থ অধ্যায়টা। ই গভর্নেন্স মানে কি? ই গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্স মানে হচ্ছে ইলেকট্রনিক, ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্স মানে হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। তোমাদের যদি এরকম যে কোনো বহুপদী প্রশ্ন যে ই গভর্নেন্স মানে কি, এটা কি হবে তাহলে ইলেকট্রনিক গভর্নেন্স, অর্থাৎ ডিজিটাল গভর্নেন্স বলতে পারি এটাকে, অথবা অনলাইন গভর্নেন্স বলা যায়, বা প্রযুক্তি চালিত গভর্নেন্স। গভর্নেন্স মানে হচ্ছে শাসন, অর্থাৎ ই গভর্নেন্স বলতে আমরা সেই ধরনের শাসন ব্যবস্থাকে বুঝাবো যেখানে তথ্য প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের সেবাটাকে জনগণের কল্যাণের জন্য একেবারে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায়। এবং সরকার এই যে জনগণের জন্য যে সেবাটা দিচ্ছে, যে আর এভাবে সরকারের সাথে দেখা যায় জনগণের মধ্যে একটা মিথস্ক্রিয়া ঘটে, সরকারের সাথে ব্যবসায়ীদের সাথে, সরকারের সাথে চাকরিজীবীদের সাথে, এবং এক সরকারের সাথে অন্য দেশের সরকারের সাথে, যে এই যে মিথস্ক্রিয়া, এটাই হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্সের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি এরকম, যেমন ইন্টারনেটের মাধ্যমে সরকারি বিভিন্ন তথ্য ও সেবা জনগণের নিকট পৌঁছানোটাই হচ্ছে ই গভর্নেন্স। অর্থাৎ আমরা যে ডিজিটাল প্রযুক্তি, ইন্টারনেট, তারপর হচ্ছে ফ্যাক্স, মেল প্রভৃতির মাধ্যমে কি করি সেবাটা, জনগণের যে তথ্য এবং সেবার যে দোরগোড়ায় পৌঁছানো যায়, জনগণের একেবারে কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাই হচ্ছে ই গভর্নেন্স। অর্থাৎ দেখো, বর্তমান সময়ে সরকার কি করছে, তোমাদের কিন্তু এখন সশরীরে কলেজে গিয়ে ক্লাস করতে হয় না, আবার আমাদেরও কিন্তু কলেজে সেখানে গিয়ে উপস্থিত হয়ে তোমাদের সাথে সরাসরি শিক্ষার যে স্বাভাবিক প্রক্রিয়াটা, এটা
না বজায় রেখে আমরা ঘরে বসে ইন্টারনেট তথ্য প্রযুক্তির মাধ্যমে, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই যে সরকারের যে শিক্ষার সেবাটা, এটা আমরা কিন্তু তোমাদের ঘরে পৌঁছে দিচ্ছি। তোমরা ঘরে বসেই কিন্তু এখন ক্লাস করতে পারছো, ঘরে বসে অনলাইনে পরীক্ষা দিতে পারছো, বিভিন্ন ধরনের আবেদন করা যায়, সব কিছুই কিন্তু ঘরে বসে করতে পারছো। এই যে এটাই মূলত এই যে ইন্টারনেটের মধ্যে সরকারের এই যে বিভিন্ন তথ্য বা সেবা জনগণের কাছে যে পৌঁছে যাচ্ছে, এটাই হচ্ছে ই গভর্নেন্স। আবার কেউ কেউ বলে যে হচ্ছে যে জনগণের নিকট বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার দক্ষতা এবং কার্যকারিতা বাড়ানোর জন্য তথ্য প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অন্য যে ইন্টারনেটের উপর নির্ভরশীল টেলিকমিউনিকেশন প্রযুক্তির ব্যবহার, এটাই হচ্ছে ই গভর্নেন্স। এখন আমরা দেখব যে ই গভর্নেন্সের আসলে যে উদ্দেশ্যটা কি। এই যে ই গভর্নেন্স, তোমরা ইতিমধ্যে আমি যে কথাগুলো বললাম যে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সেবা পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স। মূলত এর উদ্দেশ্য কি, এর কয়েকটা উদ্দেশ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে ই গভর্নেন্সের মূল লক্ষ্য হচ্ছে এবং উদ্দেশ্য সুশাসন প্রতিষ্ঠা করা। এর জন্যই কিন্তু লেখা হয়েছে ই গভর্নেন্স ও সুশাসন। তোমরা এর আগের ক্লাসে যে নওশিন ম্যাডাম তোমাদের যে ক্লাস নিয়েছে, সেখানে সুশাসন সম্পর্কে ধারণা দিয়েছে। সুশাসন মানে কি, এখানে সুশাসনের বৈশিষ্ট্য, উপাদান, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছে। তাইলে এই যে সুশাসন প্রতিষ্ঠা করাই হচ্ছে ই গভর্নেন্সের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এরপরে বলা যায় যে সরকার পরিচালনা ও প্রশাসনে স্বচ্ছতা আনয়ন করা। অর্থাৎ আমরা জানি যে সুশাসনের অন্যতম একটা বৈশিষ্ট্য বা উপাদান হচ্ছে স্বচ্ছতা আনয়ন করা। আর তাই ই গভর্নেন্সেরও একটা অন্যতম উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা আনয়ন করা, প্রশাসনকে গতিশীল করা, দ্রুত জনগণের নিকট বিভিন্ন সেবা এবং সুযোগ পৌঁছে দেয়া। তারপর আমরা বলতে পারি যে নাগরিকদের মধ্যে সেবার মান উন্নতিকরণ, জনগণকে ঘরে বসে সেবা ও সুযোগ লাভের সুযোগ করে দেয়া, জবাবদিহিতা নিশ্চিত করা এবং গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করা। আরো অনেক উদ্দেশ্যই আছে, তোমরা এই আলোচনার মধ্যেই বুঝতে পারবা। এছাড়া আমি জানি যে তোমরা নিজেরাও বুঝতে পেরেছো বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে ই গভর্নেন্সের আসল উদ্দেশ্য এবং লক্ষ্য আসলে কি। এখন দেখব আমরা ই গভর্নেন্সের বৈশিষ্ট্য। ই গভর্নেন্সের বৈশিষ্ট্য। প্রথমে আমরা বলতে পারি মূল বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, অর্থাৎ ইলেকট্রনিক গভর্নেন্স। মূল বৈশিষ্ট্যই হবে ই গভর্নেন্সের ইলেকট্রনিক গভর্নেন্স। এরপরে আমরা বলতে পারি এটা হচ্ছে অনলাইন গভর্নেন্স। যেমন আমি প্রথমেই বলছি যে তোমাদের সাথে আজকে আমার অনলাইন ভিত্তিক ক্লাস, তাহলে এই ই গভর্নেন্সের আর একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি এটা হচ্ছে অনলাইন গভর্নেন্স। এরপর হচ্ছে বৈশিষ্ট্য বলা যায় যে সেবার মান বৃদ্ধি, সেবার মান বৃদ্ধি। অর্থাৎ ই গভর্নেন্সের লক্ষ্য হবে যে জনগণকে প্রদত্ত সেবার মান উন্নয়ন করা এবং এর মাধ্যমে জনগণকে সার্বক্ষণিক সুবিধা প্রদান করা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি। যদি সুশাসন প্রতিষ্ঠিত হয়
তাহলে সব জায়গায় স্বচ্ছতা আসবে এবং সেগুলো হবে, সেখানে গণতন্ত্র শক্তিশালী হবে। আর যদি স্বচ্ছতা থাকে, তারপর হচ্ছে জবাবদিহিতা থাকে, তাহলে সেটাকেই কিন্তু আমরা বলতে পারবো যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আর ই গভর্নেন্সের মাধ্যমে যেহেতু সব বিষয় স্পষ্ট হয়ে যায়, সরকারি সব কর্মকর্তাকে সেখানে জবাবদিহিত করতে হয়, এই জন্য দেখা যায় যে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে কর্মদক্ষতাও বৃদ্ধি পায়, যেহেতু তাকে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে এবং সব বিষয় এখানে স্পষ্ট থাকবে, স্বচ্ছ থাকবে, সবাই জানতে পারবে ইলেকট্রনিক গভর্নেন্সের মাধ্যমে। ধরো তোমাদের এবছরের যারা কেউ পরীক্ষা দিয়ে তোমরা 11 শ্রেণীতে ভর্তি হয়েছো, এই পরীক্ষার সময় তোমাদের যে রোল নাম্বারগুলো যারা পাশ করেছো, এটা কিন্তু ইন্টারনেটে সার্চ দিয়ে রোল নাম্বারটা জানলে সবাই কিন্তু সেই তোমার রেজাল্ট, তোমার মার্কস, কোন বিষয়ে কত মার্কস পেয়েছো, সব বিষয় কিন্তু সবাই দেখতে পারবে। এই যে স্বচ্ছ হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছে, কারো কাছে সেটা অস্পষ্ট না। কে পাশ করলো, কে ফেল করলো, সব বিষয় তোমরা জানতে পারছো। এই যে এটাই হচ্ছে স্বচ্ছতা। তেমনি একটা কাজে, একটা সরকারি প্রতিষ্ঠানে কোনো বিষয় এখানে লুকানোর থাকবে না, সব বিষয় সেখানে ইন্টারনেটের, যেহেতু এখানে বলা হয় যে অনলাইন ভিত্তিক সেবা, এই জন্য সেবাগুলো সবাই দেখতে পারে, জানতে পারে, স্বচ্ছ থাকে, বিষয়টা ক্লিয়ার থাকে অনেক। এর জন্য কি হয়, সরকারের বিভিন্ন দপ্তরে যে কর্মকর্তাদের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি পায়। তাহলে ই গভর্নেন্সের আর একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি। এরপরে আমরা বলতে পারি যে অর্থনৈতিক ক্ষেত্রসমূহে অগ্রাধিকারের ক্ষেত্রে উন্নয়ন, অর্থাৎ অর্থনৈতিক যে ক্ষেত্রসমূহ আছে, ই গভর্নেন্স যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অর্থনীতির সব বিষয়ে দেখা যাবে ক্ষেত্রসমূহে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা যাবে এখানে সবগুলোতেই উন্নয়নের ছোঁয়া আসবে। এরপর স্বচ্ছতা, যেটা আগে বলেছি যে ই গভর্নেন্স সরকারের স্বচ্ছতাকে সুনিশ্চিত করে, ফলে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়। যেহেতু রাজনৈতিক সকল কার্যক্রম এখন সবাই টিভিতে বিভিন্ন দেখতে পারে, তারপর ইন্টারনেটের মাধ্যমে সকল নিউজ এখানে সে জানতে পারে, সে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সবাই কিন্তু এই সেবাগুলো সম্পর্কে, জনগণের যে ভালো কাজ, মন্দ কাজ বা বিরোধী দলের সকল কার্যক্রম সম্পর্কে জানতে পারে। এর জন্য বলা হয় যে জনগণের মাধ্যমে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। তাহলে ই গভর্নেন্সের বৈশিষ্ট্য একটা হচ্ছে স্বচ্ছতা, আর স্বচ্ছতা যদি নিশ্চিত করা যায় তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত করা যাবে। এরপর হচ্ছে সরকার পরিচালনায় জন অংশগ্রহণ। এই যে সকল প্রক্রিয়ায় কিন্তু জনগণ অংশগ্রহণ করতে পারছে, যেটা হচ্ছে সম্ভব হয়েছে শুধু ই গভর্নেন্সের মাধ্যমে। এই জন্য আমরা বলতে পারি যে ই গভর্নেন্সের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সরকার পরিচালনায় জন অংশগ্রহণ থাকে। এখানে সরকার পরিচালনায় জন অংশগ্রহণ। এরপরে আমরা যদি দেখি যে ই গভর্নেন্স সম্পর্কে এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, যে ই গভর্নেন্স কি, ই গভর্নেন্সের উদ্দেশ্য কি এবং ই গভর্নেন্সের বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্য বা উদ্দেশ্য জানা থাকলে কিন্তু বোঝা যায় যে ই গভর্নেন্সের আসলে সুফলটা কি, এর সুবিধা কি, কেন যে ই গভর্নেন্স দ্বারা প্রতিষ্ঠিত হলে ই গভর্নেন্স দ্বারা হচ্ছে সকল কিছু যদি পরিচালিত হয় একটা রাষ্ট্রে শাসন ব্যবস্থায়,
তাহলে কি কি সুবিধা পাওয়া যাবে, এটা কিন্তু এই যে উপরে যে বিষয়গুলো সম্পর্কে এতক্ষণ আমি আলোচনা করলাম সেই বিষয়গুলো থেকে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো। আর আমি জানি বর্তমান সময়ের যে শিক্ষার্থীরা তারা ই গভর্নেন্স, সুশাসন, এই বিষয়গুলো, সুশাসন বা ই গভর্নেন্স তাদের কাছে শব্দটা নতুন হলেও এই যে সেবাগুলো সম্পর্কে তারা জানতে পারে, তাই এই বিষয়টা সম্পর্কে অল্প কিছু আলোচনা করলে তোমাদের সামনে পুরো বিষয়টি অনেক বেশি স্বচ্ছ হয়ে যাবে। এখন আমরা দেখব যে সুশাসন ও ই গভর্নেন্সের সুবিধা। সুশাসন ও ই গভর্নেন্সের সুবিধা। সুশাসন ও ই গভর্নেন্সের সুবিধা। প্রথমেই আমরা বলতে পারি যে সেবা প্রদানকারী কর্মকর্তার সাথে যোগাযোগ স্থাপন, এরপরে স্বচ্ছতা আনয়ন, যেগুলো আগে আমি বৈশিষ্ট্যতে উল্লেখ করেছি, দক্ষ এবং সাশ্রয়ী পন্থা। এটা কিভাবে হয়? ই গভর্নেন্সের চূড়ান্ত লক্ষ্য হলো একটি দক্ষ এবং সাশ্রয়ী পন্থায় জনগণের নিকট সেবা পৌঁছানো খুব কম সময়ে। যেমন হচ্ছে তোমরা এখন ইন্টারনেটের মাধ্যমে এই যে অনলাইন ক্লাসগুলো করছো, খুব সহজেই কিন্তু এই যে আমরা ভিডিও করছি বা লাইভ কোনো ক্লাস নিচ্ছি, খুব সহজেই তোমরা সেখানে একটা অ্যাপসে সার্চ করে সব কিছু জানতে পারছো। এটা কিন্তু লেনদি না, তোমাকে অনেক সময় ব্যয় করে কলেজে যেতে হচ্ছে না বা কোনো একটা জায়গায় যেতে হয় না, তুমি ঘরে বসে জানতে পারছো। এটা এই সেবাটা সরকার দিচ্ছে, তাই এখানে আর দক্ষ মানে কি, যেহেতু ই গভর্নেন্সের মাধ্যমে সব কিছু এখানে স্বচ্ছ থাকে এবং সবাইকে জবাবদিহি করতে হয়, আর এই জন্যই কিন্তু এখানে দক্ষ হওয়াটা খুব বেশি জরুরি হয়ে পড়ে। তাই আমি বলবো যে ধরা যাক সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তনের ব্যাপারগুলো জনগণের জানানো প্রয়োজন, এর জন্য বিপুল সংখ্যক কাগজ কলম এবং সময়ের প্রয়োজন হয়। এ ব্যাপারটি যদি আমরা ইলেকট্রনিক ব্যবস্থার সাহায্যে করা যায় তবে তা অনেক সহজে এবং কম খরচে করা যেতে পারে। এর ফলে কি হবে? সময়, শ্রম ও অর্থের অপচয় কমিয়ে দেয় বলে এই ব্যবস্থাটা ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক এবং সাশ্রয়ী। কি বলছে এখানে? যে একটা সরকারি প্রতিষ্ঠান তার হচ্ছে ঠিকানাটা পরিবর্তন করবে। এখন পরিবর্তন করা সেটা যদি জনগণকে জানানো হয়, ধরলাম যে আগের সময়ের যে ডিজিটাল যুগ না, এখন আমাদের কাছে কোনো ইন্টারনেট নাই, কোনো ডিজিটাল প্রযুক্তি নাই, সেক্ষেত্রে কি করতে হতো? সবার ঠিকানায় চিঠি পাঠাতে হতো, লোক পাঠাতে হতো। কিন্তু এখন এখানে সেগুলো কিছুই করার প্রয়োজন হয় না, একটা নোটিশ করেই কিন্তু সবাইকে সেটা জানানো যায়। এই জন্যই বলা হয় যে এখানে শ্রম, সময় এবং অর্থেরও অপচয় কম হয়। রাজনৈতিক সচেতনতা সৃষ্টি। রাজনৈতিক সচেতনতা তৈরির ক্ষেত্রে ই সরকার কার্যক্রম অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন হচ্ছে ভোটদানের ক্ষেত্রে এ ব্যবস্থা জনগণের সংশ্লিষ্টতা ও আগ্রহ বাড়াতে সাহায্য করে। তথ্যের সহজলভ্যতা। ই গভর্নেন্স যে কোনো প্রক্রিয়াকে সহজ করে দেয়। এছাড়া ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং জনগণের নিকট তথ্য প্রাপ্তি অনেক কিন্তু সহজলভ্য করতে পারে। অর্থাৎ ই গভর্নেন্সের মাধ্যমে আমরা যে কোনো সেবাই খুব সহজে পেতে পারি। তাহলে সুবিধার মধ্যে আমরা কি বলতে পারি? দক্ষ এবং সাশ্রয়ী পন্থা। দক্ষ ও সাশ্রয়ী পন্থা, যার কারণে সুশাসন ও প্রতিষ্ঠিত হয়। সুশাসন প্রতিষ্ঠাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এরপরে বলতে পারবো যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা আনয়ন, যেটা সুশাসন এবং ই গভর্নেন্সের অন্যতম বৈশিষ্ট্য। এবং স্বচ্ছতা যদি হয় স্বচ্ছ সবকিছু, তাহলে সেটা হবে অনেক বড় বেশি সুবিধাজনক। এরপরে আমরা বলতে পারি তথ্যের সহজলভ্যতা, অর্থাৎ একটা তথ্য আমরা খুব সহজেই পেতে পারি। তথ্যের সহজলভ্যতা, যেমন তোমরা কলেজের কোনো নোটিশ জানতে এখন হবে যে ভর্তি প্রক্রিয়া বা তোমাদের ক্লাসে কবে থেকে খুলবে, বা কোনো একটা ছুটি হলো আবার কবে সেই ছুটি শেষে তোমাদের কলেজ খুলবে। যদি তোমাদের ভর্তি সংক্রান্ত কোনো তথ্য থাকে, বা এখানে তোমাকে কলেজে যেতে হবে না, সেখানে গিয়ে তোমাকে জানতে হবে না, তুমি কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু সব তথ্য এখানে পেতে পারো সহজেই ঘরে বসে। এর জন্যই বলা হয় তথ্যের সহজলভ্যতা। জনগণের ব্যাপক অংশগ্রহণ এখানে হয়, জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ এখানে করতে পারে, কারণ যেহেতু এখানে ঘরে বসেই সবাই সব কিছুতে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য বলা হয় যে জনগণের ব্যাপক অংশগ্রহণ। জনগণের ব্যাপক অংশগ্রহণ। অর্থাৎ জনগণের এখানে ব্যাপক অংশগ্রহণ করবে। পরিবেশগত সুবিধা, দ্রুততা এবং সুবিধা বৃদ্ধি, অবাধ এবং সার্বজনীন তথ্য প্রবাহ। আমি যে পয়েন্টসগুলো বা যে সুবিধাগুলো বেশি আমাদের জন্য ফলপ্রসূ, সেই সুবিধাগুলোই এখানে তুলে ধরছি। তোমরা আরও অনেক বেশি সুবিধা বৈশিষ্ট্য জানবে, কিন্তু আমি মূল যে কতগুলো বৈশিষ্ট্য যেগুলো আমাদের জন্য বেশি সুবিধাজনক, সেই বিষয়গুলোই শুধু এখানে তুলে ধরছি। অবাধ ও সার্বজনীন তথ্য প্রবাহ। ই গভর্নেন্সের সুবিধা আসলে অনেক, সেটা তোমরা নিজেরা অনেক বেশি বুঝতে পারো এবং অবগত আছো, আমাদের থেকেও তোমরা বেশি আরো এই বিষয়টা সম্পর্কে জানো। এটা হচ্ছে কি সময় সাশ্রয়ী বা সময় বাঁচায়, সুবিধাজনক, সময় বাঁচায়। জবাবদিহিতা, সরকারের জবাবদিহিতা প্রতিষ্ঠা। জবাবদিহিতা আমরা যদি তিনটা আলোচনা করি, যে অবাধ এবং সর্বজনীন তথ্য প্রবাহ, সময় এখানে সেভ হয়, এবং সরকারের জবাবদিহিতা প্রতিষ্ঠা। কিভাবে অবাধ এবং সর্বজনীন তথ্য প্রবাহ মানে কি, সরকারের কোনো সেবা এরকম হয় না যে যার বেশি ক্ষমতা আছে সে সেই সুবিধাটা বেশি পেল, বা যার হচ্ছে শহরে বসবাস করে সে এই সুবিধাটা বেশি পাবে, গ্রামে থাকলে সে পাবে না, বা কোনো একজন পুরুষ এই সুবিধাটা পাবে, কোনো নারী এই সুবিধাটা পাবে না, একজন দরিদ্র শ্রেণী সরকারের সুবিধা পাবে বা কোনো গরিব পাবে না, এরকম কিন্তু না। এটা অবাধ তথ্য প্রবাহ, সবাই এটা জানতে পারবে, এবং সর্বজনীন, সবার জন্য সমান সুযোগ সুবিধা, সবাই সরকারের সেবাটা সমানভাবে দেখতে পারে, যেহেতু এটা স্বচ্ছ ই গভর্নেন্স, ইলেকট্রনিক গভর্নেন্স যেহেতু, এই জন্য সরকারের সেবাটা সবাই জানতে পারে, বলা হয় যে এটা অবাধ এবং সর্বজনীন তথ্য প্রবাহ।
অর্থাৎ ই গভর্নেন্স ব্যবস্থায় ধনী গরিব ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সবার জন্য সরকারি তথ্য প্রাপ্তির সুযোগ উন্মুক্ত থাকে। কোনো তথ্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা শ্রেণী পেশার মানুষের জন্য সংরক্ষিত থাকে না। এরূপ অবাধ ও সর্বজনীন তথ্য প্রবাহ মানুষে মানুষে কি হয়, এখানে সাম্য প্রতিষ্ঠিত হয়, কোনো এখানে ভেদাভেদ থাকে না। জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয় ই গভর্নেন্সের মাধ্যমে, যেটা সুশাসনের আর একটা অন্যতম বৈশিষ্ট্য। দুর্নীতি প্রতিরোধে সহায়ক। কিভাবে দুর্নীতি প্রতিরোধে সহায়ক হবে? ই গভর্নেন্সের কারণে যেহেতু সবাইকে জবাবদিহি করতে হবে এবং এখানে সব স্বচ্ছতার ভিত্তিতে করা হবে, তাই বলা হয় যে ই গভর্নেন্সে স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে বলে দুর্নীতি স্বভাবতই কমে যায়। সরকার কি করছে, কিভাবে করছে, আর্থিক লেনদেন কিভাবে হয়, সবাই সমানভাবে সেটা দেখতে পারে। এর জন্যই বলা হয় যে ই গভর্নেন্সের অন্যতম সুবিধা হচ্ছে দুর্নীতি প্রতিরোধে সহায়ক। দুর্নীতি প্রতিরোধে সহায়ক। আমার মনে হয় এখন তোমরা ই গভর্নেন্স এবং সুশাসনের সুবিধাটা অনেকটাই বুঝতে পেরেছো। এখন আমরা যদি দেখি যে আসলে এর থেকে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা ই গভর্নেন্স বা সুশাসনের, এখানে আমরা বলতে পারি যে সমাজের সকল শ্রেণীর মানুষ ই গভর্নেন্সের সুবিধাগুলো নেওয়ার ক্ষেত্রে সমানভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারে না, কেননা ইন্টারনেট ব্যবস্থা এখনো অনেক ব্যয়বহুল। যেমন এই যে তোমরা এখন অনলাইন ভিত্তিক ক্লাস করছো, গ্রামে একজন প্রত্যন্ত গ্রামে যারা দরিদ্র ঘরের কোনো শিক্ষার্থী, তারা কিন্তু এই যে ইন্টারনেট ব্যবহার করে প্রতিটা ক্লাস করবে সেরকম সামর্থ্য কিন্তু সবার থাকে না। এই জন্য বলা হয় যে ইন্টারনেট ব্যবস্থা, কারণ আমাদের দেশে ইন্টারনেট ব্যবস্থা এখন পর্যন্ত অনেক বেশি ব্যয়বহুল, যে জন্য বলা হয় এটা ই গভর্নেন্স ও সুশাসন প্রতিষ্ঠার একটা অন্যতম প্রতিবন্ধকতা। এরপরে আমাদের দেশে যে বিদ্যুৎটা এখন পর্যন্ত কি কোনো কিছু যদিও সরকারের এটা একটা বড় সফলতা যে বিদ্যুৎ সেক্টরে এখন প্রত্যন্ত গ্রাম যেগুলো একেবারে গ্রাম পর্যায়ে আশেপাশে হয়তো বা দেখা যাবে যে শুকনা মৌসুমে সেখানে শুকনা থাকে, আবার বর্ষার মৌসুমে সব তলিয়ে যায়, অর্থাৎ সেখানে যাতায়াত করা হয়তো বা সহজ হয় না, সেখানেও কিন্তু দেখা যায় যে এই ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। কিন্তু বিদ্যুৎ গ্রাম অঞ্চলে আমরা দেখি যে এখন পর্যন্ত বিদ্যুৎটা ওইরকম নিরবচ্ছিন্ন না। যেমন ঢাকায় আমরা যতটা দেখি যেখানে লোডশেডিং কম, কিন্তু এখন পর্যন্ত মফস্বলে আমরা অতটা মানে নিরবচ্ছিন্ন যে বিদ্যুৎ সেবাটা পাচ্ছি না। এই যে অনেক রাষ্ট্রের বিদ্যুৎ সমস্যায় ই গভর্নেন্স প্রতিষ্ঠা এজন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর অবকাঠামোগত সমস্যা, তারপর হচ্ছে ই গভর্নেন্স বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো বিবেচনা ও নির্দেশনা থাকে, যেমন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রের প্রভাব, সাইবার আক্রমণের ভীতি, এসব ক্ষেত্রে যে ভারসাম্যতা আছে তা নষ্ট হওয়ারও সম্ভাবনা। কয়েকদিন আগে আমরা দেখলাম যে আমাদের দেশের ব্যাংকে এখানে সাইবার যে সমস্যা দেখা দিয়েছে, এখানে এই জন্য সাইবার আক্রমণের যে এই যে ভীতি, এর ফলে কি হয়, ব্যাংকগুলো তাদের আর্থিক সেবাটা দেওয়া যে স্বাভাবিক প্রক্রিয়া কয়েকদিন কিন্তু বন্ধ রেখেছে, বা ইন্টারনেটের মাধ্যমে আমরা এই সেবাটা পাচ্ছিলাম না। এই যে সাইবার সমস্যা, এটাও কিন্তু ই গভর্নেন্সের একটা অন্যতম প্রতিবন্ধকতা। এখন আমার মনে হয় আজকে আমি এ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, তোমরা ই গভর্নেন্স এবং সুশাসন সম্পর্কে তার মাধ্যমে অনেক বিষয়ে জানতে পেরেছ। ই গভর্নেন্সের আমাদের যে প্রতিবন্ধকতা, এর চেয়ে কিন্তু আমাদের সুবিধাই বেশি। এই ই গভর্নেন্সের যদি যে ই গভর্নেন্স প্রতিষ্ঠিত হলে দেখা যাবে সুশাসন প্রতিষ্ঠিত হবে, আর সুশাসন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি দরকার ই গভর্নেন্স।
আজকে যে আলোচনা করলাম তোমরা বই ফলো করে যদি আমার লেকচারের সাথে একটু মিলিয়ে নাও, তাহলে এই বিষয়টা, চতুর্থ অধ্যায়ের বিষয়টা ই গভর্নেন্স এবং সুশাসন সম্পর্কে তোমরা একটা সুন্দর ধারণা পাবে। আর আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন কোনো অধ্যায়ে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক বেশি আশীর্বাদ এবং শুভকামনা। ধন্যবাদ সবাইকে।